একটু ভাবুন, একজন গরিব যাযাবর কিশোর যার নিজের কোনো ঘর ছিল না, কোনো রাজ্য ছিল না, সেই ছেলেটি একদিন এমন এক সাম্রাজ্য গড়ে তোলে যার ভয় ছড়িয়ে পড়ে চীন থেকে ইউরোপ পর্যন্ত। তার সেনারা আসতো ঝড়ের মতো, শহর থাকতো কিন্তু মানুষ থাকতো না। ইতিহাস তাকে বলে নৃশংস, আবার কেউ বলে সবচেয়ে দক্ষ শাসক। সে যুদ্ধ করতো শুধু তলোয়ার দিয়ে নয়, ভয়, বুদ্ধি আর কৌশল দিয়েও। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, এত বিশাল সাম্রাজ্যের মালিক হয়েও আজও কেউ জানে না কোথায় শায়িত আছে চেঙ্গিস খান। আজকে আপনাদেরকে জানাবো চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের বিচিত্র যত কাহিনী। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য নিয়ে আমাদের আগ্রহের কোনো শেষ নেই। ভয়ঙ্কর বিজেতার প্রতিষ্ঠিত মঙ্গল বাহিনীর যুদ্ধ বিগ্রহের করুণ ইতিহাস এখনও আমাদের মনকে ভরিয়ে তোলে ভীষণতায়। চেঙ্গিস খানের সময়কালীন মঙ্গোলীয়রা বিশ্বাস করত যে কোনো কারণে পানি অপবিত্র করলে সৃষ্টিকর্তা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে ধ্বংস করে দিবেন তাদের বাড়িঘর। এজন্য গোসল করা কিংবা কাপড় ধোয়া ছিল নিষিদ্ধ। অধিকাংশ মঙ্গোলীয় যোদ্ধাই তাদের কাপড় ধোয়ার নাম মুখেও আনত না। খুব বেশি হলে একটু ঝেড়ে ওটা থেকে উকুনগুলো সরিয়ে তারপর আবার গায়ে দিত। এভাবে যতদিন না কাপড়টা গায়ে দেওয়ার অনুপযুক্ত হতো ততদিন তারা এভাবেই সেগুলোকে ব্যবহার করত। এমনকি খাওয়া দাওয়ার পরও তারা থালা বাসন ঠিক মতো ধোয়ার নামও মুখে আনত না। এজন্য তারা সর্বশেষ যে পানি দিয়ে তরকারি সিদ্ধ করা হয়েছে সেটাই ব্যবহার করত। ধোয়া শেষে পরের বার আবার সেই পানি দিয়ে রান্নার কাজ চালাতো। ধনী গরিব নির্বিশেষে প্রতিটি মঙ্গোলীয় পরিবারেই ঘোড়ার উপস্থিতি দেখা যেত। ফলে খুব ছোটবেলা থেকেই তাদের সন্তানেরা ঘোড়া চালাতে শিখত। মঙ্গোলীয় সেনারা একদিনে সর্বোচ্চ 129 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারত, যা তাদের সময়ে কেউ কল্পনা করতে পারত না। দীর্ঘ এই যাত্রাপথে ক্ষুধা নিবারণের জন্য তারা ঘোড়ার পিঠে কাঁচা মাংস বয়ে নিয়ে যেত। মার্কো পোলোর মতে কুখ্যাত এই যোদ্ধারা একটানা 10 দিন পর্যন্ত অত্যন্ত অল্প বিরতি দিয়ে চলতে পারত। কখনো যদি পিপাসা পেত তবে কেটে ফেলত ঘোড়ার গলাটাই। এরপর ফিকনি দিয়ে বেরিয়ে আসা রক্তই হতো তাদের তৃষ্ণা নিবারণের মাধ্যম। এছাড়া ঘোড়ার দুধ থেকে গাজন প্রক্রিয়ার মদ বানানোর রীতি তো চালু ছিলই। তৎকালে মঙ্গোলীয়দের প্রধান খাবার ছিল মূলত পশুর মাংস ও দুধ। তবে তাদের পশু জবাইয়ের নিয়ম শুনলে আটকে উঠবে যে কেউ। প্রথমেই পশুটিকে বেঁধে মাটিতে ফেলে দিত তারা। এরপর ছুরি দিয়ে বুক চিরে হৃৎপিণ্ড বের করে আনা হতো। এবার সেই হৃৎপিণ্ডটি চিরে মৃত পশুর সারা গায়ে ছড়িয়ে দেওয়া হতো রক্ত। এরপর সেই মাংস সিদ্ধ করে কিংবা কাবাব বানিয়ে খাওয়া হতো। বিশেষ উপলক্ষে কখনো কখনো ঘোড়াও আসতো তাদের খাদ্য তালিকায়। এমনকি সদ্যজাত ঘোড়া ছানাও বাদ যেত না সেই তালিকা থেকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে বেশ কড়াকড়ি ছিল প্রাচীন মঙ্গল সমাজে। বেশ ঘৃণার চোখেই দেখত তারা এই ব্যাপারটিকে। যদি একজন পুরুষকে স্ত্রী ব্যতীত অন্য কোনো বিবাহিতা নারীর সাথে দেখা যেত তাহলে সেই লোকটির ঠোঁট কেটে নেওয়া যেত। যদি সেই সম্পর্কে বিছানা পর্যন্ত গড়াতো তাহলে সেই লোকটিকে খুন করার বিধান ছিল। আর যদি সেই লোকটিকে কোনো অবিবাহিতা নারীর সাথে দেখা যেত তাহলে দুজনকেই চলে যেতে হতো পরপারে। এতই যখন কড়াকড়ি, সমাধান তো তাহলে একটাই, বিয়ে করা, তাই না? মঙ্গোলীয়রা যত খুশি তত বিয়ে করতে পারত। এতে তাদের কোনো বিধিনিষেধ ছিল না। অবশ্য এজন্য একজন পুরুষকে কিছুটা যৌতুক দেয়া লাগতো। সেই সাথে স্ত্রীর জন্য আলাদা একটি তাঁবুর ব্যবস্থা করে দেওয়ার আর্থিক সঙ্গতি থাকা লাগতো। বিয়ের এই স্বাধীনতায় কোনো কোনো মঙ্গল পুরুষের 30 জন করে স্ত্রীও থাকতো। ওদিকে তাদের নেতা খানদের তো থাকতো শতাধিক স্ত্রী। যখন কোনো মঙ্গোলীয় মারা যেত তখন তার রেখে যাওয়া সব সম্পত্তি ভাগ করে দেয়া হতো তার ছেলেদের মাঝে। তবে সবচেয়ে বেশি ভাগ পেত ছোট সন্তান। বাবার বাড়ি ও দাসদাসীদের পাশাপাশি স্ত্রীর দায়িত্ব এসে পড়তো তার ঘাড়েই। যদিও কখনোই সে তার নিজের মায়ের সাথে বৈবাহিক সম্পর্কে জড়াতো না, কিন্তু তার বাবার অন্যান্য সকল স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব এসে পড়তো তার ঘাড়েই। তাদের সমাজে এমন কোনো বাধা ধরা নিয়ম না থাকলেও একজন মঙ্গোলীয় পুরুষ চাইলেই তার সৎ মায়েদেরই নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারত। আর এ ঘটনা প্রায়ই দেখা যেত সেই সময়। মঙ্গোলীয়রা যে এককালে পৃথিবীর এত বিশাল অঞ্চল নিজেদের দখলে আনতে পেরেছিল এর পেছনে তাদের শারীরিক যুদ্ধ কৌশলের পাশাপাশি মনস্তিক যুদ্ধ কৌশল বিরাট ভূমিকা রেখেছিল। প্রতিপক্ষের সৈন্য সংখ্যা যদি তাদের চেয়ে বেশি হতো তাহলে তারা বাড়তি ঘোড়ার উপর বসিয়ে রাখত ডামি। রাতের বেলায় আগুন জ্বালাতো প্রয়োজনের চেয়ে বেশি, যাতে করে তাদের সংখ্যা বেশি বলে মনে করে শত্রুপক্ষ। আবার মাঝে মাঝেই শত্রুকে পথভ্রান্ত করে দিতে ঘোড়ার লেজে গাছের শাখা বেঁধে দিত তারা। তখন পেছনে উঠতে থাকা ধুলোর প্রভাবে কমে যেত প্রতিপক্ষের গতি। একবার শুধুমাত্র তাদের তাঁবুর রং দিয়েই দেয়াল ঘেরা সুরক্ষিত এক নগরীর অধিবাসীদের ভয় পাইয়ে দিতে সক্ষম হয়েছিল তারা।
প্রথমে তারা ক্যাম্প স্থাপন করেছিল সাদা রঙের তাঁবু ব্যবহার করে। তখন নগরবাসীকে তারা জানায় যে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তাদের ছেড়ে দেয়া হবে। এরপরও যদি তারা আত্মসমর্পণ না করে তবে তারা লাল রঙের তাঁবু খাটাবে, যার অর্থ হলো শুধু পুরুষদের হত্যা করা হবে। আর তারপরও যদি নগরবাসী মঙ্গলদের অধীনত্ব মেনে না নেয় তাহলে খাটানো হবে কালো রঙের তাঁবু, যার অর্থ হত্যা করা হবে সবাইকে। এই ব্যাপারে মঙ্গোলীয়রা যে নজির স্থাপন করেছে তার জন্য পৃথিবীবাসী আজীবন তাদের কথা মনে রাখতে বাধ্য। ক্রমাগত গণহত্যা তাদের শত্রুদের মনে এমন এক ভীতির সঞ্চার করে দিত যা পরবর্তীতে তাদের যুদ্ধ জয়ের ব্যাপারে বেশ সহায়ক ভূমিকা পালন করত। যদি কোনো শহরের বাসিন্দারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাহলেই আর নিস্তার থাকতো না তাদের। একে একে খুন করা হতো নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সকল বয়সের মানুষদেরই। মাঝে মাঝে এই আক্রমণ থেকে বাদ যেত না কুকুর, বিড়ালের মতো প্রাণীরাও। হত্যার পর মৃতদেহগুলোর শিরোচ্ছেদ করে তারা বানাতো বিশাল পিরামিড, যাতে করে এই পথ দিয়ে যাবার সময় শত্রুরা তাদের কথা স্মরণ করে ভয়ে কেঁপে ওঠে। মঙ্গলদের এই নৃশংসতা থেকে বাদ যেত না কোনো গর্ভবতী নারীও। এক আরব ঐতিহাসিকের বর্ণনা থেকে জানা যায় যে তারা মায়ের পেট চিরে বের করে আনত সেই শিশুকে, এরপর খুন করত তাকেও। যখন মঙ্গোলীয়রা ইউরোপে আক্রমণ চালিয়েছিল তখন সেখানে চলছিল ব্ল্যাক প্লেগের মহামারী। আর এই অসুস্থতাকেও মারাত্মকভাবে নিজেদের পক্ষে কাজে লাগানোর এক কৌশল বের করেছিল দুর্ধর্ষ মঙ্গল বাহিনী। যখন তারা কাফফা নগরী দখল করতে গিয়েছিল তখন সময়মতো নগরবাসীর প্রধান ফটক আটকে দিয়ে নিজেদের আপাতত রক্ষা করতে সমর্থ হয়েছিল। অল্প কিছুদিনের মাঝে ব্ল্যাক প্লেগের কবলে পড়ে যায় তারাও। মঙ্গোলীয়রাও এর থেকে নিরাপদ থাকতে পারেনি। যখন তারা বুঝতে পারে যে এই অবরোধ বেশি দিন চালিয়ে নেওয়া যাবে না, তখনই তারা বের করে বিচিত্র এক উপায়। যখনই কোনো মঙ্গল সেনা প্লেগের কারণে মারা যেত তখনই তারা সেই মৃতদেহটিকে ক্যাটাপুল্টে বেঁধে ছুঁড়ে মারত নগরের ভেতরে। নগরবাসী এসব মৃতদেহকে বোকার মতো ফেলে দিত নিকটবর্তী সাগরে। এর ফলে যা হবার তাই হলো, দূষিত হয়ে গেল তাদের পানি সরবরাহ ব্যবস্থা। ফলে কিছুদিনের মাঝে প্লেগের কবলে পড়ে পুরো নগরবাসী। কিছু লোক অবশ্য দেয়াল টপকে পালিয়ে গিয়েছিল আরও পশ্চিমে, কিন্তু এতে লাভ আসলে কিছুই হয়নি। ততদিনে তারাও প্লেগে আক্রান্ত হয়ে পড়েছিল। ফলে উল্টো তাদের কারণে পরবর্তীতে ইউরোপের আরও অনেক জনপদেই এ রোগ ছড়িয়ে যায়। অধিকাংশ ঐতিহাসিকের বর্ণনায় মূলত মঙ্গল পুরুষদের বীরত্বের কথাই ঘুরে ফিরে এসেছে, কিন্তু তাদের নারীদের কথা বলার কোনো উপায় নেই। কারণ পুরুষেরা যখন যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকত তখন ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য সামলানোর পুরো দায়িত্বে থাকত নারীদের কাঁধেই। তাদের ওঝাভিত্তিক ধর্মব্যবস্থা নারীরাও বেশ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল। এমনকি চেঙ্গিস খানের মৃত্যুর পর কয়েকজন নারী শাসক পেয়েছে মঙ্গোলীয়রা। উদাহরণ হিসেবে বলা যায় মান্দুহাইয়ের কথা। রানী হিসেবে তিনি যেমন ছিলেন বেশ বিচক্ষণ, তেমনি যোদ্ধা হিসেবেও ছিলেন অসাধারণ কুশলী। চেঙ্গিসের মতো তিনিও বিভিন্ন মঙ্গল গোত্রকে একত্রিত করে যুদ্ধের পর যুদ্ধ জয় করে গিয়েছেন। 30 বছর বয়সে তিনি হঠাৎ অনুভব করলেন যে তার উত্তরাধিকারী দরকার, যারা প্রজন্মান্তরে বয়ে নিয়ে যাবে তার বংশের নাম। ভাবামাত্রই 17 বছর বয়সী এক ছেলেকে বিয়ে করেছিলেন তিনি। সেই ঘরে তার 8টি সন্তানের জন্ম হয়। তবে তার যুদ্ধ অভিযান তখন চলছিল সমান মাত্রায়। বিশাল বড় মঙ্গোলীয় রাজ্য পরিচালনার জন্য এর বিভিন্ন অংশের মাঝে নিয়মিত যোগাযোগ দরকার হতো। এর জন্য তারা অসাধারণ এক ডাক বিভাগ চালু করেছিল, যার নাম ইয়াম। অনেক পর্যটকই এই ইয়ামের বিশালতা ও নির্ভরযোগ্য দেখে বিস্মিত হয়েছিলেন। 24 থেকে 64 কিলোমিটার দূরত্বে স্থাপন করা হতো সেসব পোস্ট অফিস। সবসময় তাতে কর্মচারীরা থাকত। চিঠিপত্র, গোয়েন্দা সংবাদ ও রাষ্ট্র পরিচালনার জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তারা সবসময় নিষ্ঠার সাথে বহন করত। একসময় শুধু চীনেই এমন ইয়াম ছিল প্রায় 1400টি, আর কাজ চালানোর জন্য ছিল প্রায় 50,000-এর মতো ঘোড়া। চেঙ্গিস খানের শাসনামলে সিল্ক রোড ছিল এশিয়া ও ইউরোপের মাঝে সংযোগ স্থাপনকারীর একমাত্র সড়ক। আর এটি পুরোপুরি নিজেদের অধীনে নিয়ে আসা ছিল মঙ্গোলীয়দের জন্য অনেক বড় সাফল্য। কারণ এই সড়ক থেকে আসা ট্যাক্স ও টোল পরবর্তীকালে মঙ্গোলীয় সাম্রাজ্যের আয়ের অন্যতম উৎস পরিণত হয়েছিল। যখন চেঙ্গিস খান বুঝতে পারেন যে তার বিশাল সেনাবাহিনীও প্রায় 6437 কিলোমিটার দীর্ঘ বিশাল এই সড়ক পুরোপুরি দখল আনতে পারেনি, তখনই তিনি বেছে নেন ধ্বংসের অন্য এক মাত্রা।
তার বাহিনী পথের প্রতিটি আরব ও তুর্কি উপনিবেশ ধ্বংস করে এগোতে শুরু করে, যতদিন না তারা পরাজয় কিংবা আত্মসমর্পণের যে কোনো একটিকে বেছে নিয়েছিল। এভাবে একসময় পুরো সিল্ক রোডই এসে যায় মঙ্গল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। চেঙ্গিস খান অবশ্য এই বিজয় দেখে যাওয়ার আগেই পরপারে পাড়ি জমিয়েছিলেন। মঙ্গোলীয়দের দৃষ্টিশক্তি সম্পর্কে বেশ কিছু কথা প্রচলিত আছে, অবশ্য সেগুলো যে অতিরঞ্জিত তা শুনলেই বোঝা যায়। তাদের ব্যাপারে একসময় একথা প্রচলিত ছিল যে মঙ্গোলীয়রা নাকি খোলা প্রান্তরে হালকা ঝোপের আড়ালে লুকানো শত্রুকে 4 মাইল দূর থেকেও দেখতে পায়। আবার 18 মাইল দূর থেকেও তারা একজন মানুষ আর একটি পশুকে আলাদাভাবে চিহ্নিত করতে পারে। দুধর্ষ এই সেনারা খাবার হিসেবে পেত দই, যা পানির সাথে মিশিয়ে ঘোলের মতো বানিয়ে খেত, লবণ দিয়ে বা অন্য কোনো উপায়ে সংরক্ষিত মাংস এবং কুমিস নামক এক ধরনের মদ, যা ঘোড়ার দুধ থেকে বানানো হতো। তবে যদি কোনো কারণে তাদের নিয়মিত এই সরবরাহ বন্ধ হয়ে যেত, তারা খেত কুকুর, নেকড়ে, ইঁদুর, এমনকি সদ্যজাত অশ্বশাবকও। এমনকি এই সেনাদের মানুষের মাংস খেতেও নাকি দেখা গিয়েছে, যদিও এটা বেশ দুর্লভ। পোপ চতুর্থ ইনোসেন্টের নির্দেশে ফ্রান্সিসকান ফায়ার জিওভান্নি কার্পিনি একবার এক কূটনৈতিক মিশনে গিয়েছিলেন মঙ্গল সাম্রাজ্যে। তিনি সেইবার এমন এক ঘটনার কথা উল্লেখ করেছিলেন যেখানে প্রতি 10 জন সেনার একজনকে হত্যা করতে হয়েছিল খাদ্যের চাহিদা মেটাতে। মঙ্গল সাম্রাজ্যের নৃশংস শাসনের অজানা কাহিনী জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন।